আচ্ছা, একবার ভেবে দেখুন তো, গত কয়েক দশকে পৃথিবীর যেখানেই বড়সড় কোনো যুদ্ধ হয়েছে, সেটা ইরাকি হোক, আফগানিস্তানি হোক বা লিবিয়া কিংবা সিরিয়া, প্রায় প্রতিটি জায়গাতেই একটি দেশের নাম বারবার সামনে এসেছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কিন্তু এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে? অনেকেই সরাসরি বলেন আমেরিকা নাকি যুদ্ধ করতে ভালোবাসে, কিন্তু সত্যি কি তাই? একটা দেশ যাদের নিজেদের মাটিতে কোনো যুদ্ধ হয় না, তারা বারবার কেন হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে অন্যের ঝামেলায় নাক গলাবে? আচ্ছা, এটা কি শুধু সন্ত্রাসবাদ থামানোর জন্য, নাকি এর আড়ালে তেল, ডলার আর বিশ্ব রাজনীতির এমন কিছু নোংরা খেলা আছে যা আমরা সাধারণ চোখে দেখতে পাই না? এবং আপনি যদি ইতিহাসটা একটু মন দিয়ে দেখেন, তবে বুঝতে পারবেন এটা শুধু একটি দুটি ঘটনা নয়, বরং এটা একটি প্যাটার্ন। আর সেই প্যাটার্নটা ধরতে পারলেই পরিষ্কার হয়ে যাবে আমেরিকা কেন বারবার যুদ্ধে জড়িয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের উত্তরটাই খুঁজব, যে কেন আমেরিকা বারবার যুদ্ধে নামে। আর বিশ্বাস করুন, এই উত্তরটা যতটা সহজ মনে হচ্ছে, এর ভেতরের বিষয়টা তার থেকেও অনেক বেশি জটিল। দেখুন, এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে। কারণ আমেরিকা কেন বারবার যুদ্ধে জড়ায়, এটা হঠাৎ করে ঘটা কোনো বিষয় নয়, বরং এটা কয়েক দশক ধরে তৈরি হওয়া একটি মাস্টার প্ল্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আমেরিকা কিন্তু অনেকটা একলা চলো নীতিতে বিশ্বাসী ছিল। তারা নিজেদের দেশ আর ব্যবসা নিয়েই ব্যস্ত থাকত। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর সব হিসেব উল্টে যায়। পুরো ইউরোপ যখন যুদ্ধে ছারকার হয়ে যায়, তখন সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমেরিকা সুপার পাওয়ার হিসেবে মাথা চাড়া দেয়। অর্থনীতি, প্রযুক্তি এবং সেনাবাহিনী, প্রায় সব দিক থেকেই তারা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, সুপার পাওয়ার হওয়া যতটা কঠিন, তার চেয়েও অনেক বেশি কঠিন সেই পজিশনটা ধরে রাখার। এবং ঠিক সেই সময়েই শুরু হয় ইতিহাসের অন্যতম এক বিশাল লড়াই, যার নাম ছিল কোল্ড ওয়ার। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এবার এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু না হলেও শুরু হয় প্রক্সি ওয়ার, মানে নিজেরা সরাসরি যুদ্ধ না করে অন্য ছোট ছোট দেশগুলির ঘাড়ে বন্দুক রেখে প্রভাব বিস্তারের লড়াই। আর আমেরিকার সেই ট্রেন্ডটাই একটা অভ্যেসে পরিণত হয়। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন আমেরিকাই দুনিয়ার একমাত্র বস হয়ে ওঠে। এবার আপনাদের মনে হতেই পারে, এখন তো আর কোনো শত্রু নেই, তাহলে যুদ্ধের কি দরকার? কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক এখান থেকেই শুরু হয় আসল টুইস্ট। যখন আপনি একা সিংহাসনে বসবেন, তখন আপনার সবচেয়ে বড় ভয় হয় এই ক্ষমতাটা হারাবে না তো। আর এই ভয় থেকেই আমেরিকা শুধু নিজেদের দেশেই নয়, বরং পুরো পৃথিবীর রাজনীতি আর অর্থনীতিতে নাক গলাতে শুরু করে। কখনো তারা সরাসরি যুদ্ধে নামছে, কখনো বন্ধু দেশকে অস্ত্র দিয়ে সাহায্য করছে, আবার কখনো পরিস্থিতিকে এমনভাবে ঘোরাচ্ছে যাতে শেষমেশে লাভটাই তাদেরই হয়। এখন প্রশ্নটা আরও গভীর হয়ে যায়, এটা কি শুধু নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল অর্থনৈতিক আর কৌশলগত খেলা? বাইরে থেকে দেখলে মনে হয় পানির মতো পরিষ্কার, কিন্তু যত গভীরে যাবেন দেখবেন এই গল্পটা ততই জটিল। আচ্ছা, আপনার কি মনে হয় না যে গত কয়েক দশকে দুনিয়ার যেখানেই বড়সড় কোনো ঝামেলা হচ্ছে, সেটা ইরাক হোক বা লিবিয়া কিংবা সিরিয়া, সেখানে আমেরিকা কেন সবসময় হাজির থাকে? মানে আমেরিকার থেকে এই দেশগুলোর দূরত্ব প্রায় হাজার হাজার কিলোমিটার, তাহলে তারা বারবার কেন অন্য দেশের বিষয়ে গিয়ে নাক গলায়? আসলে এর পিছনে কোনো একটি কারণ নেই, বরং একটা বিশাল বড় সিন্ডিকেট আছে। আর সব থেকে বড় কারণটা কি জানেন? দাপট বা ইনফ্লুয়েন্স। আমেরিকা জানে দুনিয়ার কোন কোনায় কার হুমকি চলবে, সেটা যদি তারা ঠিক না করে, তবে অন্য কেউ এসে সেই চেয়ারটা দখল করে নেবে। আর এখন আমরা ঠিক যেমন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ দেখছি, বাইরে থেকে দেখে আমাদের মনে হচ্ছে এটা দুই দেশেরই যুদ্ধ, কিন্তু আসল খেলাটা হলো আমেরিকা আর রাশিয়ার, মানে কে গ্লোবাল পাওয়ারের গদি দখল করবে সেই বিষয় নিয়ে। কিন্তু আমেরিকা কি সবসময় নিজেদের তলোয়ার নিয়ে মাঠে নামে? না, বরং এখানেই তাদের প্রক্সি ওয়ারের আইডিয়া আসে। সোজা কথায়, নিজের হাত নোংরা না করেই অন্য কারো কাঁধে বন্দুক রেখে শিকার করা। এতে নিজেদের সেনাবাহিনীর কোনো ক্ষতি হয় না, অথচ কাজটাও হাসিল হয়ে যায়। মানে সিনেমার ট্রেলার দেখে আপনি যা ভাবছেন, আসলে সেই সিনেমাটা পর্দার আড়ালে অন্য কেউ ডিরেকশন দিচ্ছে। আর তেলের কথা তো না বললেই নয়। মধ্যপ্রাচ্য নিয়ে এত হইচই কেন? কারণ ওটা হলো দুনিয়ার তেলের গুদাম, আর যে সেই তেলের চাবিকাঠি নিজের কাছে রাখবে, সে পুরো দুনিয়ার ইকোনমি নাচাতে পারবে। কিন্তু এখানেই একটা ইনভিজিবল বা অদৃশ্য খেলা আছে, যেটা হলো ডলারের খেলা। একবার ভেবে দেখুন তো, আপনি যদি আর সৌদি আরবের থেকে তেল কিনতে চান, তবে আপনাকে ডলারেই পেমেন্ট করতে হবে। কেন? কারণ এটাই সিস্টেম। আর যতদিন দুনিয়ার তেলের জন্য ডলারের উপর নির্ভর করবে, ততদিন আমেরিকার পকেট গরম থাকবে, আর তাদের গদিও কেউ সরাতে পারবে না।
আর আমেরিকার জন্য এই সিস্টেমটা টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। তবে তাদের যুদ্ধের পেছনে আরেকটা ভয়ঙ্কর ব্যবসা আছে, যেটা হচ্ছে অস্ত্রের ব্যবসা। আমেরিকার ভেতরে বড় বড় কোম্পানি আছে যারা অত্যাধুনিক মিসাইল আর ড্রোন বানায়, মানে বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করে। এখন দুনিয়ায় যদি যুদ্ধই না থাকে তবে এই অস্ত্রগুলি দিয়ে কী হবে? তাই অনেক সময় মনে হয় যুদ্ধগুলো শুধু রাজনীতির জন্য হয় না, বরং সেগুলি একটি বিশাল বড় বিজনেস ডিলের জন্যই হয়, আর যেটা আমেরিকায় নির্ধারণ করে। যুদ্ধ মানেই অস্ত্রের অর্ডার, আর অর্ডার মানেই বিলিয়ন বিলিয়ন ডলারের প্রফিট। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি এগুলো ঠিক করছে? দেখুন, এর উত্তরটা পয়েন্ট অফ ভিউর উপর নির্ভর করে। আপনি যদি আমেরিকার পলিসি মেকারদের জিজ্ঞেস করেন, তারা বলবে তারা না থাকলে জঙ্গল রাজ শুরু হয়ে যেত, ছোট দেশগুলোকে বড় দেশগুলো গিলে খাবে, আমরা আছি বলেই একটি সিস্টেম টিকে আছে। তারা দাবি করে নিজের দেশে বোমা পড়ার আগেই দূরের বিপদগুলোকে খতম করা দরকার। কিন্তু আপনি যদি সমাজচলকদের কথা শোনেন, তবে তারা বলবে সবকিছুই ভাওতাবাজি। তাদের মতে গণতন্ত্র রক্ষার নাম করে আমেরিকা নিজেদের স্বার্থ উদ্ধার করে। ইরাক বা লিবিয়ায় তারা গণতন্ত্র আনতে গিয়েছিল, কিন্তু আজকে সেখানে শান্তি আছে? উল্টো সেই দেশগুলো এখন ধ্বংসস্তূপ। সমাজচালকদের সাপ কথা, তেলের খনি দখল করা আর নিজেদের অস্ত্রের ব্যবসা সচল রাখাই তাদের আসল উদ্দেশ্য। তো দিন শেষে গল্পটা অনেকটা এইরকম দাঁড়ায় যে এই ঘটনাটিকে আপনি শান্তি মিশন হিসেবেও দেখতে পারেন, আবার দাদাগিরি হিসেবেও দেখতে পারেন। আচ্ছা, আমেরিকা কি আসলেও দুনিয়াকে বাঁচাচ্ছে, নাকি নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পুরো পৃথিবীকে একটা আগ্নেয়গিরির উপর বসিয়ে রাখছে? আপনার কি মনে হয়, আমেরিকা হিরো নাকি ভিলেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।